শুরু করছি রকিব হাসানের লেখা ৩ গোয়েন্দা সিরিজের ৫২তম গল্প পায়ের ছাপ। প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯১। শুরু করছি পায়ের ছাপ এর প্রথম পর্ব। কোস্ট হাইওয়ে ধরে আসছে ট্রাকটা। শুনতে পেল কিশোর, কুপারের ট্রাক, কোনো সন্দেহ নেই। ইয়ার্ডের খোয়া পেছানো পথে দাঁড়িয়ে ঘোষণা করল সে, এদিকে আসছে। ফুল গাছ লাগিয়েছেন মেরি চাচি। পানি দিতে দিতে থমকে গেলেন, পথের দিকে তাকিয়ে বললেন, কেন? ঠিকই অনুমান করেছে কিশোর, কুপারের ট্রাকই আসছে, দেখা যাচ্ছে এখন। আসতে পারবে না, মেরি চাচি বললেন, তার আগে ইঞ্জিন বিগড়ে যাবে। হেসে ফেলল কিশোর। কুপার তার চাচির জন্য একটা জীবন্ত অস্বস্তি। প্রত্যেক শনিবার সকালে পুরনো ঝরঝরে ট্রাকটা নিয়ে শহরে আসে লোকটা বাজার করার জন্য। ইয়ার্ডের পাশে রাস্তা দিয়ে চলে যায় রকি বিচ সুপারমার্কেটের দিকে। বিকট শব্দ করে ইঞ্জিন, কাশতে থাকে ক্ষয় রোগীর মতো। সেই সাথে বিচিত্র ফটফট শব্দ বেরোয় সাইলেন্সার দিয়ে। নড়বড়ে শরীর নিয়ে চলার সময় এক নাগাড়ে গোঙাতে থাকে বেতরোগীর মতো। মেরি চাচির আশঙ্কা, কিছুতেই মার্কেটে পৌঁছতে পারবে না ওই গাড়ি, তার আগেই বিগড়ে যাবে। কিন্তু প্রতিটি বারেই তার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে ট্রাকটা। এই শনিবারেও তার ব্যতিক্রম হলো না। বোনেটের ফাঁক দিয়ে এমনভাবে ধোঁয়া বেরোচ্ছে ট্রাকটার, যেন আগুন লেগে গেছে। তবে ইয়ার্ডের পাশ দিয়ে চলে গেল না আজ, ঢুকলো এসে ভেতরে। ব্রেক কষে থামলো, লাফ দিয়ে নামলো কুপার। হাত নেড়ে চেঁচিয়ে বলল, কিশোর, কেমন আছো মাই বয়? এই যে মিসেস পাশা, খুব সুন্দর লাগছে কিন্তু আজকে আপনাকে, জুনের সকালটার মতোই সুন্দর। এত প্রশংসার পরেও হাসি ফুটল না মেরি চাচির মুখে। লোকটাকে পছন্দ করবেন কিনা ঠিক করতে পারছেন না। এটা নতুন সমস্যা নয় তার জন্যে, কুপারকে দেখলেই অমন হয়। একটা কথা ঠিক, ওয়েস্ট কোস্টের সবচেয়ে দক্ষ কুমোর এই হেনরি কুপার। অনেক দূর থেকে তার জিনিস কিনতে আসে লোকে। চীনামাটি দিয়ে চমৎকার সব পাত্র, জার আর ফুলের ভাস বানায় লোকটা, চেয়ে থাকার মতো। ভালো জিনিস যে বানায় একথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই মেরি চাচির। মেনে নিতে পারেন না শুধু লোকটার পোশাক আশাক। যে কোনো লোকেরই অন্তত কুপারের মতো লোকেদের প্যান্ট পরা উচিত, তার ধারণা। অথচ লোকটা কি পরে? ঢোলা এক আলখেল্লা, দেখলেই মেজাজ খিঁচড়ে যায় চাচির। লোকটার ঘাড়ে নেমে আসা লম্বা সাদা চুল, আঁচড়ে রাখা সাদা দাড়িও তার অপছন্দ। আর গলায় চামড়ার ফিতে দিয়ে ঝোলানো বড় মেডেলটা রীতিমতো বিরক্তিকর। জিনিসটা চীনামাটির তৈরি, তা হোক, তাতে তার কোনো আপত্তি নেই। আপত্তি হলো ডিজাইনটা নিয়ে। লাল রঙের একটা ঈগল, তাও যদি একটা মাথা হতো না হয় মেনে নেওয়া যেত। কে কবে শুনেছে এক ঈগলের দুটো মাথা থাকে? লোকটার পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে গেল মেরি চাচির। সেই একই অবস্থা, আবারও খালি পায়ে চলে এসেছে কুপার। পেরেক ফুটবে, গম্ভীর কণ্ঠে হুঁশিয়ার করলেন তিনি। হাসল কুপার। কখনো আমার পায়ে পেরেক ফোটে না মিসেস পাশা, আপনি জানেন। যাকে একটা দরকারে এসেছি আপনাদের কাছে আমার। হঠাৎ থেমে গেল সে। ইয়ার্ডের অফিসের দিকে তাকিয়ে রয়েছে। ওটা কি? কেন দেখেননি আগে? কয়েক মাস হলো লাগিয়েছি। অফিসে ঢুকে দেয়ালে ঝোলানো ফ্রেমে বাঁধানো একটা ছবি নামিয়ে আনলেন মেরি চাচি। কুপারের অনুরোধে তার হাতে দিলেন উজ্জ্বল রঙের কয়েকটা ফটোগ্রাফ, নিচে ক্যাপশন। বোঝা যায় ম্যাগাজিনের পাতা কেটে ছবিগুলো বের করে সাজিয়ে বাঁধানো হয়েছে। এমনভাবে ঝোলানো ছিল দেয়ালে, অফিসের কাঁচের দেয়ালের ভেতর দিয়েও চোখে পড়ে। একটা ছবিতে ইয়ার্ডের বেড়ার কাছে রাশেদ পাশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আরেকটা ছবিতে মিস্টার কারম্যান রকি বিচে ছোট একটা রূপোর জিনিসের দোকান আছে তার। রূপা দিয়ে নানা রকম জিনিস খুব ভালো করে তৈরি করতে পারেন। তৃতীয় একজন আর্টিস্ট সাগরের একটা দৃশ্য আঁকছেন, তার নাম এরিক হিমলার। আর চতুর্থ ছবিটা হলো স্বয়ং হেনরি কুপারের। চমৎকার একটা ক্লোজ আপ। বাজার থেকে বেরোচ্ছে কুপার, সাদা দাড়ি আর চুল চকচক করছে, গলায় ঝোলানো দু মাথা ঈগল, পরনে চিরকালের সাদা আলখেল্লা, হাতে আর বগলের নিচে প্যাকেট আর ব্যাগ। ছবির নিচে ক্যাপশন রয়েছে, রকি বিচের বিচিত্র পেশার কয়েকজন মানুষ। ওয়েস্টেজ ম্যাগাজিন থেকে কেটেছি, জানালেন মেরি চাচি। বিচিত্র পেশার মানুষদের উপর একটা আর্টিকেল করেছে ওরা। ভ্রুকুটি করল কুপার। জানতাম না, তবে একদিন বাজার থেকে বেরোনোর সময় ক্যামেরা নিয়ে ছবি তুলতে দেখেছি এক লোককে, পাত্তা দিইনি। কতজনই তো অভাবে ছবি তোলে, যদি জানতাম। কি জানতেন? না কিছু না,
বলে আর এখন লাভ নেই। ছবিটা মেরি চাচির হাতে ফিরিয়ে দিয়ে কিশোরের দিকে ফিরলেন কুপার। কয়েকটা জিনিস কিনতে এলাম, মেহমান আসবে বাড়িতে, আসবাবপত্র কিছু নেই তো। মেহমান? অবাক হলেন মেরি চাচি। আপনার বাড়িতে? হাসি খুশি এই মানুষটাকে রকি বিচে সবাই চেনে, তার কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে বলে জানা নেই। মেরি চাচি আকাশ থেকে পড়া দেখে পুলকিত হলো কিশোর। মুখ দিয়ে আরেকটা প্রশ্ন বেরিয়ে যাচ্ছিল মেরি চাচির, কিন্তু সামলে নিয়ে কিশোরকে বললেন, এই যা তো মিস্টার কুপারকে জিনিস দেখা, তোর চাচা গেছে লস অ্যাঞ্জেলসে, আসতে ঘন্টাখানেক দেরি হবে। বলে তিনি আবার ফুল গাছে পানি দেওয়ায় মন দিলেন। খুশি হয়েই দেখাতে গেল কিশোর। কিছুটা কৌতূহলীও হয়ে উঠেছে কুপারের ব্যাপারে। জিজ্ঞেস করল, কি জিনিস চান? খাট দুটো। দেয়া যাবে। এক জায়গায় কয়েকটা পুরনো খাট রাখা আছে। কিশোর আর রাশেদ পাশা মিলে ওগুলোকে মেরামত করে রং লাগিয়ে ব্যবহারের যোগ্য করেছেন। গদি আছে কিনা জানতে চাইল কুপার। আছে জানিয়ে কিশোর জিজ্ঞেস করলো, মেহমানেরা কি অনেকদিন থাকবে? বলতে পারি না, আসুক আগে। ওই খাটটা তো ভালোই মনে হচ্ছে, ওপরে তামার কারুকাজ করা। বেশি পুরনো আমলের তো। হক, আমিও তো পুরনো। খাটের একটা ধার তুলে জোরে জোরে ঝাঁকিয়ে দেখল কুপার। আর একটা খাট দরকার, সিঙ্গেল, একটা ছেলের জন্য, এই তোমার বয়সী হবে, আছে? মাথা ঝাঁকিয়ে এগিয়ে গেল কিশোর। সাদা রং করা একটা কাঠের খাট টেনে বের করে আনলো। মাথার কাছে বুককেসও লাগানো রয়েছে। পড়ার অভ্যেস থাকলে খুব ভালো হবে। কাঠ তেমন ভালো না, তবে কাজ চলবে। পছন্দ হয়? খুশি হলো কুপার। রংটা ভাল লাগছে না, তবে জিনিসটা চমৎকার, চলবে, খুব চলবে। পড়ার অভ্যেস না থাকলেও ছেলেদের ব্যক্তিগত অনেক জিনিস থাকে, ওগুলো রাখতে পারবে ওতে। হ্যাঁ, তা পারবে। আর কিছু দরকার? খাট পছন্দ হয়েছে, আর কি লাগবে বুঝতে পারছে না যেন কুপার। দ্বিধায় পড়ে গেছে, বলল, আর যে কি লাগবে, কিছুই তো নেই ঘরে। হ্যাঁ, দুটো চেয়ার হলে মন্দ হয় না। এখন কটা আছে বাড়িতে? একটা, একটার বেশি কখনোই দরকার হয়নি আমার। তাছাড়া বেশি জিনিসপত্র আমি পছন্দ করি না, ঝামেলা কম হওয়াই ভালো। পিঠ খাড়া দুটো চেয়ার বের করে দেখালো কিশোর। দেখেই পছন্দ হয়ে গেল কুপারের। টেবিল? জিজ্ঞেস করলো কিশোর। মাথা নাড়ল কুপার। আছে কিশোর, একটা টেলিভিশন অবশ্যই লাগবে, আজকাল সবাই দেখে। আমি অবশ্য দেখি না, তবে ছেলে মানুষ, সে তো দেখতে চাইবেই। তোমাদের এখানে কি? সরি মিস্টার কুপার, নেই। পুরনো এক আধটা এলে মেরামত করতে না করতে বিক্রি হয়ে যায়। নতুন একটা কিনে নিন না কেন? দ্বিধা দেখা দিল কুপারের চোখে। নতুনগুলোর গ্যারেন্টি থাকে। তাকে উৎসাহিত করার চেষ্টা করলো কিশোর। খারাপ হলে শুধু একটা খবর দেবেন ডিলারকে, বদলে দিয়ে যাবে। সেটা অনেক ভালো হবে না? হবে, স্বীকার করলো কুপার। ঠিক আছে, দেখবো পরে, আপাতত এগুলো কিনি, তারপর। থেমে গেল কুপার। বাইরে তীক্ষ্ণ শব্দে বেজে উঠল একটা গাড়ির হর্ন। পরপর কয়েকবার বাজলো। আসবাবপত্রের ছাউনি থেকে বেরোলো কিশোর। কুপারও বেরিয়ে এলো। ড্রাইভওয়েতে দাঁড়িয়ে রয়েছে একটা চকচকে কালো ক্যাডিলাক। আরেকবার হর্ন বাজিয়ে গাড়ি থেকে নামলো লোকটা। অধৈর্য ভঙ্গিতে হাত নেড়ে এগুলো অফিসের দিকে। দ্রুত তার দিকে এগিয়ে গেল কিশোর। কিছু লাগবে? দাঁড়িয়ে পড়ল লোকটা। কিশোর আর কুপারের কাছে আসার অপেক্ষা করছে। লোকটা লম্বা, ছিপছিপে, বয়স খুব বেশি না। চুলের এখানে ওখানে রূপলি হতে আরম্ভ করেছে সবে, বাকি চুল কালো, কোঁকড়া। কিছু লাগবে স্যার? আবার জিজ্ঞেস করলো কিশোর। হিলটপ হাউসটা খুঁজছি আমি, হাইওয়েতে খোঁজাখুঁজি করেছি, পাচ্ছি না। শুদ্ধ ইংরেজিতে বলল লোকটা, তবে ব্রিটিশ নাই, ইউরোপের কোনো দেশের লোক। উত্তরে মাইলখানেক দূরে, বলল কিশোর। হাইওয়েতে উঠে কিছু দূর গিয়ে ডানে মোড় দেখতে পাবেন, ওটা ধরে চলে যাবেন সোজা। একটা বাড়ি দেখতে পাবেন, কুপার্স প্লেস। ওটার পরেই হিলটপ হাউসের গলি, চোখে পড়বেই। কাঠের গেট আছে, খিল লাগানো। মাথা ঝাঁকিয়ে কাঠখোট্টা একটা ধন্যবাদ জানিয়ে গাড়িতে ফিরে গেল লোকটা। এই প্রথম লক্ষ্য করল কিশোর গাড়িতে আরো একজন রয়েছে। পেছনের সিটে বসে আছে, গাঁট্টা গোট্টা শরীর। লম্বা লোকটা ঢুকতেই সামনে ঝুঁকে তার কাঁধ ছুঁয়ে কিছু বলল। বুঝতে পারল না কিশোর, ভাষাটা অপরিচিত। দ্বিতীয় লোকটার বয়স অনুমান করা কঠিন, বোঝা যায় না, যেন বয়সই নেই তার। কারণটা হয়তো তার টাক মাথা, কিশোরের মনে হলো। এমনকি ভ্রুও নেই।
রোদে পোড়া চামড়া দেখে মনে হয় ছাড়িয়ে নিলেই সুটকেস বানানো যাবে। কিশোরের দিকে তাকালো এক পলক লোকটা, তারপর নজর ফেরালো কুপারের দিকে। চোখের তারা কালো, সেদিকে তাকিয়ে যেন মৃদু হিস হিস করে উঠল কুপার। ঝট করে ফিরে তাকালো কিশোর। মাথা সামান্য কাত করে লোকটার দিকে তাকিয়ে রয়েছে কুপার। গভীর আগ্রহে কান পেতে রয়েছে যেন কিছু শোনার জন্যে। হাত চলে গেছে মেডেলটার ওপর। আবার সিটে হেলান দিল টাক মাথা লোকটা। গিয়ার বদলালো ড্রাইভার। মসৃণ গতিতে পিছিয়ে নিয়ে গেল গাড়িটাকে। গাড়ি পথের শেষ মাথায় পৌঁছে বেরিয়ে যাবে রাস্তায়, এই সময় ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন মেরি চাচি। দেরি করলো না, গাড়িটা বেরিয়ে গেল। কিশোরের বাহুতে হাত রাখলো কুপার। কিশোর, এক গ্লাস পানি খাওয়াবে? হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে উঠলো। একটা চেয়ারে বসে পড়ল কুপার। অসুস্থ লাগছে তাকে। নিশ্চয়ই, এক্ষুনি এনে দিচ্ছি বলে তাড়াহুড়ো করে ঘরের দিকে রওনা হয়ে গেল কিশোর। লোকগুলো কে? মেরি চাচি জিজ্ঞেস করলেন। হিলটপ হাউস খুঁজছে, কিশোর জানালো। রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে পানির বোতল বের করে একটা গ্লাসে ঢাললো। আশ্চর্য, পেছন থেকে বললেন মেরি চাচি। বহু বছর ধরে হিলটপ হাউসে কেউ থাকে না। জানি, বলে গ্লাসটা নিয়ে বেরিয়ে এলো কিশোর। কিন্তু কোথায় কুপার? কোথাও তাকে দেখতে পেল না কিশোর। ইয়ার্ডে নেই। রাশেদ পাশা যখন ফিরলেন তখনও একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল কুপারের ট্রাকটা। বরিসকে নিয়ে গিয়েছিলেন মাল কিনতে। বাগানে বসার কতগুলো চেয়ার টেবিল কিনে নিয়ে এসেছেন। রাস্তার মাঝখানে ট্রাকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে জানালা দিয়ে মুখ বের করে জিজ্ঞেস করলেন, এটা এখানে কেন? ওখানে রেখে গায়েব হয়ে গেছেন কুপার, কিশোর জানালো। কি হয়ে গেছে? গায়েব। ট্রাক থেকে নেমে পাদানিতে বসলেন রাশেদ পাশা। কিশোর, মানুষ কখনো গায়েব হতে পারে না। কিন্তু কুপার হয়েছে। খাট আর চেয়ার কিনতে এসেছিল, মেহমান নাকি আসবে। এক সময় বলল মাথা ঘুরছে, পানি খাবে। আনতে গেলাম, নিয়ে এসে দেখি গায়েব। বিশাল গোফে পাক দিতে লাগলেন রাশেদ পাশা। কুপারের বাড়িতে মেহমান বলিস কি? আর গায়েব হয়ে গেল কোথায়? জানি না, খালি পায়ে এসেছিল। তার পায়ের ছাপ অনুসরণ করতে কষ্ট হয়নি। চাচি পানি দিয়েছে গাছে, পানি জমেছিল, তাতে পা দিয়েছে লোকটা। গেট দিয়ে বেরিয়ে রাস্তা ধরে এগিয়ে গেছে মোড় পর্যন্ত, তারপর গেছে কোল্ডওয়েল হিলের দিকে। পথের ওপর কয়েকটা স্পষ্ট ছাপ দেখেছি। 50 গজ মতো এগিয়ে আবার উত্তরে মোড় নিয়েছে। তারপর থেকেই তার ছাপ গায়েব। জায়গাটা খুব শক্ত আর পাথুরে বলে পায়ের ছাপ পড়েনি। উঠে দাঁড়ালেন রাশেদ পাশা। গোফ ধরে টানলেন একবার। এটা সরানো দরকার। যখন আসে আসুক, কুপার নিয়ে যাবে তখন। এটার জন্য কাজ বন্ধ রাখা যায় না। কুপারের ট্রাকে গিয়ে উঠলেন তিনি। কয়েকবার ব্যর্থ চেষ্টা করলেন। স্টার্ট নিতে কিছুতেই রাজি হচ্ছে না পুরনো ইঞ্জিন। আশ্চর্য, ইঞ্জিনেরও কি বুদ্ধি আছে নাকি? আনমনে বিড়বিড় করলেন রাশেদ পাশা। মানুষ চেনে, নইলে কুপারের কথা শোনে কিভাবে? আরো কয়েকবার চেষ্টা করে নেমে এলেন তিনি। কিশোরকে ড্রাইভিং সিটে উঠে স্টিয়ারিং ধরতে ইশারা করলেন। তারপর তিনি আর বরিস মিলে ঠেলতে শুরু করলেন গাড়িটাকে। অফিসের পাশের একটা খালি জায়গায় সরিয়ে নিয়ে রাখলেন ওটাকে। ঘর থেকে বেরিয়ে এলেন মেরি চাচি। কুপারের খাবারগুলো ফ্রিজে রেখে দিই, কখন আসে না আসে নষ্ট হয়ে যাবে। লোকটার যে কি হলো। এ কিশোর, ওর মেহমানরা কে রে? বলেনি। কখন আসবে? তাও বলেনি। ট্রাকের পেছন থেকে একটা ব্যাগ নামিয়ে আনলেন মেরি চাচি। কিশোর, সাইকেলটা নিয়ে চট করে কুপারের বাড়ি চলে যেত, ওখানে হয়তো পাবি। মেহমানরা চলে আসতে পারে, চলে এলে সাথে করে নিয়ে আসবি। খালি বাড়িতে মেহমানরা অসুবিধায় পড়ে যাবে। গায়ে পড়ে এই মেহমানদারিতে মেরি চাচির সুনাম রয়েছে। তর্ক করে লাভ হবে না, মুচকি হাসলো শুধু কিশোর। রওনা হলো ওয়ার্কশপের দিকে, যেখানে সাইকেলটা রেখেছে। দেরি করবে না কিন্তু, পেছন থেকে ডেকে বললেন চাচি। অনেক কাজ পড়ে আছে, তুই তো একবার বেরোতে পারলেই হয়। এবার জোরেই হাসলো কিশোর। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। হাইওয়ের কিনার ঘেঁষে সাইকেল চালালো, যাতে দ্রুত গতির গাড়িগুলোর সাথে ধাক্কা না লাগে। উত্তরে এগুলো সে। আপন মনে হাসছে নীরবে। ইয়ার্ডে অনেক কাজ, মেহমান হোক আর যাই হোক। মেরি চাচির খপ্পরে একবার পড়লে কাজ না করে আর পার পাবে না। কপাল খারাপ হয়ে থাকলে ইতিমধ্যে এসে পড়েছে ছেলেটা। অবশ্য ইয়ার্ডে মেহমান হতে না এলে বেঁচে যাবে।
ইভানস্টোন পয়েন্টের কাছে এসে বাঁক নিয়েছে পথ। কুপারের বাড়িটা দেখা যায় এখান থেকে। কালচে সবুজ পাহাড়ের পটভূমিকায় ধপধপে সাদা, যেন লাফিয়ে এসে নজরে লাগে। ঢালু পথ এখন। প্যাডেল ঘোরানো থামিয়ে দিল কিশোর। আপনা আপনি ছুটছে সাইকেল। একসময় বেশ ভালো বাড়ি ছিল কুপার্স প্লেস। এখন আর সেই জৌলুস নেই। ভিক্টোরিয়ান ধাঁচে তৈরি বাড়িটার মুমূর্ষ দেহটা পড়ে পড়ে এখন যেন ধুঁকছে নিঃসঙ্গ সৈকতের ধারে। গেটের কাছে থামল কিশোর। ছোট একটা নোটিশ ঝোলানো রয়েছে গেটের উপরে। তাতে লেখা, কুপার নেই, তবে শীঘ্রই ফিরে আসবে। ভেতরে নেই তো, ভাবল সে। অসুস্থ হয়ে হয়তো শুয়ে আছে ভেতরে। খদ্দেররা এসে যাতে বিরক্ত না করে সেজন্যই ঝুলিয়ে রেখেছে নোটিশটা। বেড়ার গায়ে সাইকেলটা ঠেস দিয়ে রেখে গেটের ভিতরে ঢুকে পড়ল কিশোর। বাড়ির সামনে বাগানে পাথর বসানো চত্বর। তাতে গাদাগাদি করে রাখা রয়েছে চীনামাটির তৈরি নানা রকম জিনিস। বড় বড় কলস, চীনামাটির ফলকে আঁকা ফুল কিংবা ফল, মস্ত ফুলের ভাস, গায়ে আঁকা উড়ন্ত পাখি। মিস্টার কুপার, ডাকল কিশোর। সাড়া নেই। লম্বা সরু জানালাগুলো শূন্য লাগছে। যে ছাউনিটাতে রসদ রাখে কুপার, সেটা তালা দেয়া, নীরব হয়ে আছে। রাস্তার অন্য পাশে সৈকত যেখান থেকে শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা ধুলোমাখা ফোর্ড গাড়ি। মালিক নিশ্চয়ই পানিতে নেমেছে মাছ ধরতে কিংবা সার্ফিং করতে। হাইওয়ে থেকে বেরিয়ে সরু একটা পথ পাহাড়ের গা বেয়ে উঠে গেছে উপরে। ওটা ধরেই উঠতে হয় হিলটপ হাউসে। কুপারের সীমানা থেকে মাত্র কয়েক ফুট দূরে রাস্তাটা। এখান থেকে পাহাড়ের উপরের বাড়িটা দেখা যায় না, তবে পাথরের দেয়াল চোখে পড়ছে কিশোরের। দেয়ালে পেট ঠেকিয়ে ঝুঁকে রয়েছে একটা লোক। এত দূর থেকে বুঝতে পারল না কিশোর লোকটা কি ক্যাডিলাকের সেই ড্রাইভার না টাকমাথা লোকটা। টেবিলে আর মাটিতে রাখা চীনামাটির জিনিসপত্রগুলোর পাশ দিয়ে দ্রুত এগুলো কিশোর সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে উঠল 2 ধাপ। দুই পাশে দুটো বিশাল কলস রাখা, এত বড়, প্রায় তার সমান উঁচু। প্রতিটি কলসের গায়ে এক সারি করে ঈগল আঁকা। সেই ঈগল 2 মাথাওয়ালা, যেরকম গলায় পড়ে থাকে কুপার। জ্বলছে পাখিগুলোর চোখ। ঠোঁট ফাঁক করে রেখেছে চিৎকারের ভঙ্গিতে, যেন প্রাণ পেলেই ঝাঁপ দিয়ে পড়বে একটা আরেকটার ওপর। পায়ের তলায় মচমচ করে উঠল কাঠের সিঁড়ি। আবার ডাকল কিশোর, মিস্টার কুপার, বাড়িতে আছেন? এবারও জবাব নেই। ভ্রুকুটি করল কিশোর। সামনের দরজা সামান্য ফাঁক হয়ে আছে। সামনের বাগানের জিনিসপত্রের জন্য চিন্তা নেই কুপারের, জানে কিশোর, কারণ অত বড় বড় জিনিস সহজে চুরি করা সম্ভব নয়। কিন্তু ঘরের ভেতরে যেসব জিনিস রাখে কুপার, সেসব তালা দিয়ে রাখে। সামনের দরজা যেহেতু খোলা, তার মানে ভেতরেই রয়েছে সে। সামনের দরজা দিয়ে হল ঘরে ঢুকল কিশোর। ছাদ সমান উঁচু সারি সারি তাক রয়েছে দেয়াল ঘেঁষে। কাপ, প্লেট, বাসন আর চীনামাটির নানা রকম জিনিসে বোঝাই তাকগুলো। সুন্দর সুন্দর জিনিস, ঝকঝকে পরিষ্কার, এক কণা ধুলো নেই কোনোটাতে। মিস্টার কুপার, চিৎকার করে ডাকল কিশোর। মিস্টার কুপার! দরজায় থাবা দিল কিশোর। জবাব এলো না। কোনো শব্দই নেই, শুধু রান্নাঘর থেকে ফ্রিজের গুঞ্জন ছাড়া। সিঁড়ির দিকে তাকালো কিশোর। দোতলায় উঠবে? ফিরে এসে হয়তো বিছানায় গিয়ে পড়েছেন কুপার, বেহুশও হয়ে থাকতে পারেন। খুট করে একটা শব্দ হলো। কোথাও কিছু একটা নড়ল বলে মনে হলো। বাঁয়ে তাকালো কিশোর। একটা বন্ধ দরজা, ওটা কুপারের অফিস, জানে সে। শব্দটা ওদিক থেকেই আসছে। মিস্টার কুপার! দরজায় থাবা দিল কিশোর। জবাব নেই। ডোর নব চেপে ধরে মোচড় দিতে খুলে গেল। ফাঁক হয়ে গেল পাল্লা। কেউ নেই। কোণের কাছে একটা ডেস্ক, তাতে উঁচু হয়ে আছে ব্যবসার প্রয়োজনীয় কাগজপত্র। ভেতরে ঢুকল সে। ডাকেও জিনিস বিক্রি করে কুপার। ইনভয়েস দেখেই বোঝা যায়। দামের তালিকা রয়েছে কিছু, কতগুলো অর্ডার ফর্ম পেপার ওয়েট দিয়ে চাপা দেয়া। শেলফের তাকে একটা বাক্সে রয়েছে চিঠি পাঠানোর খাম। তারপর এমন একটা ব্যাপার চোখে পড়ল কিশোরের, ক্ষণিকের জন্য নিঃশ্বাস ফেলতে ভুলে গেল সে। তালা ভেঙে ডেস্কের ড্রয়ার খোলা হয়েছে। একটা ড্রয়ার একেবারে খালি। সমস্ত কাগজ আর ফাইল ফোল্ডার ছড়িয়ে রয়েছে মেঝেতে। কেউ একজন কিছু খুঁজছিল এখানে। দরজার দিকে ঘুরতে গেল কিশোর। ঠিক এই সময় থাবা পড়ল কাঁধে। তাকে ঘোরার সুযোগ দেয়া হলো না। পিঠে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো সামনের দিকে। ডেস্কের কিনারে মাথা ঠুকে গেল তার।
উঁচু হয়ে থাকা কাগজের স্তূপ থেকে কিছু কাগজ এসে পড়ল মাথায়। দড়াম করে বন্ধ হলো দরজা। চাবি লাগানোর শব্দ শোনা গেল। ছুটে চলে গেল পদশব্দ। কোনো মতে উঠে বসল কিশোর, মাথা ঝাড়া দিল। আপনা আপনি হাত চলে গেল কপালের কাছে, যেখানটাতে বাড়ি লেগেছে। টলমলে পায়ে উঠে দাঁড়ালো কিশোর, ছুটে গেল জানালার কাছে। কেউ নেই বাগানে, পালিয়ে গেছে লোকটা। দরজার নব ধরে মোচড় দিল কিশোর, ঘুরল না। পুরনো আমলের ডোরনব, চাবির ফুটো দিয়ে ওপাশে দেখা যায়। তাতে চোখ রেখে ওপাশে তাকালো সে। অন্ধকার। তার মানে চাবিটা তালার ফুটোয় আটকে রেখে গেছে লোকটা। ডেস্কের কাছে ফিরে এলো কিশোর, চিঠি খোলার একটা ছুরি খুঁজে বের করলো। সেটা নিয়ে এসে তালা খোলার চেষ্টায় লাগলো। ইচ্ছে করলে জানালা দিয়ে বেরোনোর উপায় করতে পারে, কিন্তু সেটা উচিত হবে না। রাস্তা থেকে দেখা যায় জানালাটা, যে কারো চোখে পড়তে পারে, সন্দেহ করবে, চোর টোর ভেবে আজে বাজে কিছু করে বসতে পারে তখন। তালা খোলার চেষ্টা করছে সে, এই সময় বাইরে একাধিক পায়ের আওয়াজ শোনা গেল। পাথর হয়ে গেল যেন কিশোর। না না, চেঁচিয়ে ডাকলো একটা কণ্ঠ। খেড়ে খেড়ে করে বেজে উঠল। রান্নাঘরে লাগালো কলিং বেলটা। আবার ডাক শোনা গেল, না না, আমরা। দরজায় থাবা দিল কেউ। তালা খোলার চেষ্টা বাদ দিয়ে জানালার কাছে এগিয়ে গেল কিশোর। ওটাতেও লক লাগানো। খুলল লকটা, তারপর পাল্লা খুলে মুখ বের করলো। চত্বরে দাঁড়িয়ে রয়েছে একটা ছেলে, সুন্দর চুল। দরজায় থাবা দিচ্ছে সেই। পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা, বয়স বেশি না, সোনালি চুল উস্কো খুস্কো হয়ে আছে, বোধহয় জোর বাতাস লেগেই। চোখ থেকে খুলে হাতে নিয়েছে সানগ্লাসটা, আরেক হাতে বাদামি চামড়ার একটা বড় ব্যাগ। গুড মর্নিং জানালো কিশোর। তার দিকে তাকিয়ে রইল মহিলার ছেলেটা, জবাব দিল না। এবার আর জানালা গলে বেরোতে দ্বিধা করল না কিশোর। অন্যের চোখে পড়েই গেছে, এখন আর রাস্তা থেকে কেউ দেখলেও কিছু এসে যায় না। তালা দিয়ে আটকে রেখে গেছে আমাকে, বলল সে। জানালা দিয়ে বেরিয়ে সামনের দরজা দিয়ে ঢুকলো, আবার ঘুরে এসে খুলে দিল অফিস ঘরের তালা। একবার দ্বিধা করে কিশোরের পেছন পেছন ঘরের মধ্যে ঢুকে পড়ল মহিলা আর ছেলেটা। অফিসে কেউ কিছু খোঁজাখুঁজি করছিল, বলল কিশোর। আমি ঢুকতেই আটকে রেখে পালালো। ছেলেটাকে দেখছে সে, তারই বয়সী হবে। জিজ্ঞেস করলো, তুমি নিশ্চয়ই মিস্টার কুপারের মেহমান? আমি? তুমি কে? আমার নানা কোথায়? নানা প্রতিধ্বনি করলো যেন কিশোর। চেয়ারের জন্য তাকালো এদিক ওদিক, একটাও নেই। তাই সিঁড়িতে গিয়েই বসে পড়ল। মিস্টার হেনরি কুপার, ঝাঁঝালো গলায় বলল ছেলেটা। এটা তো তারই বাড়ি নাকি? ফিলিং স্টেশনে জিজ্ঞেস করছিলাম, ওরা তো এটার কথাই বলল। হাঁটুতে কনুই রেখে হাতের উপর থুতনিতে ভর রাখলো কিশোর। কপাল ব্যথা করছে যেখানে বাড়ি লেগেছে। না না, আবার বলল সে। তুমি বলতে চাইছো কুপারের একজন নাতিও আছে? মাটির তলার ঘরে একটা ডাইনোসর পুষেছে কুপার। কেউ যদি এসে এ কথা বলতো তাহলেও এত অবাক হতো না কিশোর। সানগ্লাসটা চোখে লাগালো মহিলা, কিন্তু ঘরটা বেশি অন্ধকার মনে হয়, আবার খুলে ফেলল। মহিলা সুন্দরী ভাবল কিশোর। বলল, মিস্টার কুপার যে কোথায় বলতে পারবো না, আজ সকালে দেখেছি, তারপর কোথায় গেছেন জানি না, এখানে নেই। সেজন্যই চুরি করে ঘরে ঢুকেছিলে? গম্ভীর হয়ে বলল মহিলা। ডরি, পুলিশকে খবর দে তো। সমস্ত ঘরে চোখ বোলালো ছেলেটা, বিস্ময় ফুটেছে চোখে। হাইওয়েতে গেলে পাবলিক টেলিফোন পাবে, ডরির মনের ভাব বুঝে বলল কিশোর। বেশি দূরে না। তার মানে আমার আব্বার টেলিফোন নেই? মহিলাও অবাক হয়েছে। আপনার আব্বা যদি কুপার হয়ে থাকেন তাহলে নেই। ডরি পার্স খুলে পয়সা খুঁজতে আরম্ভ করলো মহিলা। আম্মা, তুমি গিয়ে ফোন করো, আমি এটাকে এখানে আটকে রাখছি। নিশ্চিন্তে যেতে পারো, শান্ত কণ্ঠে বলল কিশোর। পালানোর কোনো ইচ্ছেই আমার নেই। ধীর পায়ে দরজার কাছে গেল মহিলা। বাইরে বেরিয়েই প্রায় ছুটতে লাগলো। দেখে মুচকি হাসলো কিশোর। ডরিকে জিজ্ঞেস করলো, তাহলে কুপার তোমার নানা? তাতে অবাক হওয়ার কি আছে? সবারই নানা থাকে, থাকে না? তা থাকে, তবে সবার নাতি থাকে না, অন্তত কুপারের। আমি বলতে চাইছি ওরকম একজন আজব মানুষের। আজবের কি দেখলে? একটু খামখেয়ালি বলতে পারো। আমার কাছে শুনেছি প্রায় জিনিসপত্র পাঠায় আমাদেরকে।
খবরটা হজম করতে সময় লাগলো কিশোরের। কতদিন ধরে রকি বিচে আছে কুপার? 20 বছর, 30? মেরি চাচিও সঠিক বলতে পারেন না, অথচ প্রায় জন্মের পর থেকেই আছেন তিনি এখানে। তিনি আর রাশেদ চাচা মিলে ইয়ার্ডের ব্যবসা শুরু করার আগে থেকেই রকি বিচে কুপারের ব্যবসা জমজমাট। ওই মহিলা কুপারের মেয়ে হতেই পারে, কিন্তু এতদিন কোথায় ছিল ওরা? কেন তার কথা একবারও বলেনি কুপার? ফিরে এলো মহিলা, হাতের পার্সটা ব্যাগে ঢুকিয়ে রাখতে রাখতে খবরটা দিল। পুলিশ আসছে। ভালো, কিশোর বলল। ভালো কথাগুলো ওদেরকে বলো। নিশ্চয়ই বলবো। আপনি মিসেস মিসেস মর্গান? উঠে দাঁড়ালো কিশোর। আমি কিশোর পাশা, মিসেস মর্গান। হাউ ডু ইউ ডু? কাটা কাটা গলায় বলল মহিলা। আপাতত খুব একটা ভালো না। কপালের এই গোল আলুটা দেখেছেন? মিস্টার কুপারকে খুঁজতে এসেছিলাম, অফিসে ঢুকতেই দিল ধাক্কা মেরে ফেলে, টেবিলে লেগে ফুলে গেছে। প্রমাণ দেখিয়েও মহিলাকে কথা বিশ্বাস করাতে পারেনি। মিসেস মর্গানের মুখ দেখেই বুঝতে পারছে কিশোর। রাস্তায় পুলিশের সাইরেন শোনা গেল। খুব একটা গন্ডগোল হয় না রকি বিচে, বলল কিশোর। পুলিশ প্রায় বসেই থাকে, সাইরেন বাজানোর সুযোগ পাওয়ার খুবই খুশি হবে ওরা। সাংঘাতিক সাহস! খুব অবাক হয়েছে ডরি। পুলিশ আসছে তাও ভয় ডর নেই? বাড়ির বাইরে এসে থেমে গেল সাইরেন। খোলা দরজা দিয়ে দেখা গেল সাদা কালো পেট্রোল কারটা। দুজন অফিসার নেমে এগিয়ে এলো দরজার দিকে। আবার সিঁড়িতে বসে পড়ল কিশোর। মিসেস মর্গান, যার ডাক নাম এলিজা, নিজের পরিচয় দিল পুলিশের কাছে। কথার ফোয়ারা ছোটালো কিছুক্ষণ। তাতে জানা গেল ইলিনয়ের বেলভিউ থেকে গাড়ি চালিয়ে এসেছে সে বাবার সঙ্গে দেখা করতে। আপাতত বাড়িতে নেই বাবা। এই দুষ্টু ছেলেটাকে কিশোরকে দেখালো সে। অফিসের জানালা গলে বেরোতে দেখেছে। তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত পুলিশের। সারা জীবন ধরেই রকি বিচে বাস করছে অফিসার ম্যাকেন। সার্জেন্ট রিকার্ডোর 15তম পুলিশের চাকরি বৎসর পেরিয়েছে এই দিন কতক আগে। তাও এই রকি বিচেই। ভালো মতো চেনেন কিশোরকে। মহিলার কথাগুলো নোট করে নিল সার্জেন্ট। বলল, মিস্টার কুপারের মেয়ে আপনি, এটা প্রমাণ করার জন্য তৈরি আছেন? লাল হয়ে গেল এলিজার মুখ। মানে? আমি বলছি, আপনি কি যাতা বলছেন? যাতা নয় ম্যাম, দয়া করে যদি বলেন। কি বলবো? বললামই তো এসে দেখি চোরটা। ফস করে নিঃশ্বাস ফেলল সার্জেন্ট রিকার্ডো। ছোক ছোক করার স্বভাব আছে কিশোর পাশার, কোনো সন্দেহ নেই, তবে সে চোর নয়। কিশোরের দিকে তাকালো সে। কে হয়েছে পাশা? এখানে কেন এসেছিলে? গোড়া থেকে বলবো? বলো, সময়ের অভাব নেই আমার। সুতরাং গোড়া থেকে শুরু করলো কিশোর। সার্ভিস ইয়ার্ডে গিয়েছিল কুপার মেহমানদের জন্য আসবাব কিনতে। কিশোরের এই পর্যন্ত আসতে মাথা ঝাঁকালো সার্জেন্ট। রান্নাঘর থেকে গিয়ে একমাত্র চেয়ারটা নিয়ে এলো ম্যাকেন, যাতে মিসেস মর্গান বসতে পারে। বসলো এলিজা। তারপর কিশোর জানালো কিভাবে গায়েব হয়ে গেছে কুপার। বলল, এখানে তাকে খুঁজতে এলাম, দেখে সামনের দরজাটা খোলা, ভেতরে ঢুকলাম। কুপারকে পেলাম না। তার অফিসের দরজা খোলা দেখে ভেতরে ঢুকলাম। দেখি তালা ভেঙে ডেস্কের ড্রয়ার খোলা হয়েছে। দরজার আড়ালেই বোধহয় দাঁড়িয়েছিল লোকটা, দেখতে পাইনি। পেছন থেকে ধাক্কা দিয়ে আমাকে ডেস্কের ওপর ফেলে দিয়ে বেরিয়ে গেল। বাইরে থেকে তালা আটকে দিয়ে পালালো। তালাটা খোলার চেষ্টা করছি, এই সময় বেল বাজলো ডরি। জানালা দিয়ে না বেরিয়ে আর তখন উপায় ছিল না আমার। একটা মুহূর্ত চুপ করে রইল রিকার্ডো। তারপর শুধু বলল, তাই? কুপারের অফিসে খোঁজাখুঁজি করেছে লোকটা। আবার বলল কিশোর, দেখুন গিয়ে, মেঝেতে কাগজপত্র কেমন ছড়িয়ে রয়েছে। অফিসে গিয়ে ঢুকলো সার্জেন্ট। মেঝেতে ছড়ানো কাগজ আর ড্রয়ারের ভাঙা তালা দেখল। অগোছালো অফিস পছন্দ করেন না কুপার, কিশোর বলল। কাগজপত্র ওভাবে এলোমেলো করে রাখতে কখনো দেখিনি। হলের দিকে ফিরে তাকালো রিকার্ডো। আঙুলের ছাপ আছে কিনা দেখা দরকার, লোক পাঠানোর জন্য খবর দিচ্ছি। মিসেস মর্গান, এই সময়টা আপনি। কাঁদতে শুরু করলো এলিজা। আরে আম্মা, কাঁদছো কেন? মায়ের বাহুতে হাত রাখলো ডরি। পাগল নাকি? কাঁদার কি হলো? তুই কি বুঝবি? ও আমার বাবা ছিল। এতটা পথ গাড়ি চালিয়ে এলাম বাপকে দেখার জন্য, এসে দেখি এই অবস্থা। আসতে দেরি করলাম না, গ্র্যান্ড ক্যানিয়নে পর্যন্ত থামলাম না।
আম্মা, চুপ করো, শান্ত হও। ব্যাগে হাত ঢুকিয়ে রুমাল খুঁজতে লাগলো এলিজা। আমি আমি ওর মেয়ে, প্রমাণ তো করতে পারবো না। আব্বা থাকলে দেখে চিনতো। এখন কি করব? আমি কি আর জানতাম রকি বিচ পুলিশ বার্থ সার্টিফিকেট চাইতে আসবে? মিসেস মর্গান, শান্ত কণ্ঠে বলল রিকার্ডো, আপাতত এ বাড়িতে না থাকাই উচিত হবে আপনাদের। কিন্তু হেনরি কুপার আমার বাবা। হয়তো সেটা তিনি থাকলে বলতে পারতেন। নেই যখন। আর একটা ব্যাপার বোঝা যাচ্ছে, চুরি করে এখানে ঢুকেছিল কেউ, বেআইনি ভাবে। মিস্টার কুপার যেখানেই গেছেন ফিরে আসবেনই, তখন শনাক্ত করতে পারবেন আপনাকে। কিন্তু না আসা পর্যন্ত এখানে ভালো একটা সরাইখানা আছে, ওশান সাইড ইন, খুব ভালো। বাধা দিয়ে ফস করে বলল কিশোর, আপনারা গেলে খুব খুশি হবেন আমার চাচি। তার দিকে ফিরেও তাকালো না এলিজা। রুমাল চেপে ধরে আছে মুখে, হাত কাঁপছে। এখানে থাকতে পারছেন না এখন আপনারা কিছুতেই। আবার বলল রিকার্ডো, ফিঙ্গারপ্রিন্ট নিতে আসবে পুলিশের লোক। তাছাড়া জিনিসপত্র যেভাবে যা আছে এখন সেভাবেই থাকা উচিত। ওশান সাইড ইনটা কোথায়? জিজ্ঞেস করলো এলিজা। এখান থেকে 1.5 মাইল দূরে। উঠে দাঁড়িয়ে সানগ্লাস পরলো মহিলা। চিফ হয়তো আপনার সঙ্গে কথা বলতে চাইবেন। রিকার্ডো বলল। তাকে বলবো আপনি ওশান সাইডে আছেন। আবার কাঁদতে লাগলো এলিজা। তাড়াহুড়ো করে তাকে ঘর থেকে নিয়ে গেল ডরি। এগুলো রাস্তার দিকে, যেখানে পথের পাশে পার্ক করা রয়েছে ওদের নীল কনভার্টেবল গাড়িটা। ইলিনয়ের লাইসেন্স প্লেট লাগানো রয়েছে তাতে। অবাক কাণ্ড, বিড়বিড় করে বলল রিকার্ডো। হেনরি কুপারের মেয়ে? আমিও বিশ্বাস করতে পারছি না, ম্যাকেনা বলল। হেনরি কুপারের মেয়ে আছে? মেয়ে না হলে সে বলতে যাবে কেন? কুপার মানুষটা অদ্ভুত ঠিক, কিন্তু অদ্ভুত মানুষের মেয়ে থাকতে পারবে না এমন তো কোনো কথা নেই। তা নেই, আর একটা ব্যাপার অবাক লাগছে। কি এমন লুকিয়ে রেখেছিল কুপার, যেটা খুঁজতে বেআইনি ভাবে লোক ঢুকেছে তার অফিসে? নিশ্চয় কিছু একটা রেখেছে, মুখ খুলল কিশোর। নইলে আসবে কেন? কষ্ট করে ড্রয়ারের তালা ভেঙে খুঁজতেই বা যাবে কেন লোকটা? কিশোরকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল ম্যাকেনা। ধন্যবাদ দিয়ে কিশোর জানালো সে সাইকেল নিয়ে এসেছে, তাতে করে ফিরবে। কপালের ফোলাটা দেখিয়ে জিজ্ঞেস করলো পুলিশ অফিসার, বেশি ব্যথা করছে কিনা। মাথা নাড়ল কিশোর। না, শুধু ফুলে আছে ব্যাস। সাইকেল নিয়ে রওনা হয়ে গেল সে। রাস্তায় উঠে থামল। সামনের গাড়িগুলো সরে যাওয়ার অপেক্ষায়। সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে এখনো ফোর্ড গাড়িটা। সরে গেল সামনের গাড়িগুলো। এক ছুটে সাইকেল নিয়ে অন্য পাশে চলে এলো কিশোর। সৈকতের দিকে তাকালো। ভাটা শুরু হয়েছে। পানির কিনারে অনেকখানি জায়গা জুড়ে বালি ভেজা। জোয়ারের সময় পানি উঠেছিল ওখানটায়। উঠে আসছে একজন মাছ শিকারী, গায়ে গলাবন্ধ সাদা শার্ট, তার উপর পড়েছে একটা পরিষ্কার নীল জ্যাকেট, পরনে ফ্যাকাশে নীল প্যান্ট, পায়ে চকচকে নীল স্নিকার, মাথায় নাবিকদের টুপি, সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। এই পোশাক পরে মাছ ধরতে এসেছিল লোকটা? অবাক হয়ে ভাবল কিশোর। একটু ময়লা লাগেনি কোথাও, পানি লাগেনি। হ্যালো, কাছাকাছি এসে বলল লোকটা। কিশোর দেখল রোদে পোড়া পাতলা একটা মুখ, বেমানান রকমের বড় সানগ্লাস, ধূসর গোঁফে মোম লাগিয়ে শক্ত করে ফেলা হয়েছে। চোখা কোণ দুটো চলে গেছে 2 কানের কাছাকাছি। হাতে মাছ ধরার সরঞ্জামগুলো একেবারে নতুন, চকচকে। কিছু পেলেন? জিজ্ঞেস করলো কিশোর। না, একেবারেই খাচ্ছে না আজ। ধুলে ঢাকা ফোর্ডের বুট খুলে ছিপ আর অন্যান্য সরঞ্জাম ঢুকিয়ে রাখলো লোকটা। কিংবা হয়তো টোপই ভালো না, নতুন শুরু করেছি, কিছুই তেমন জানি না। সেটা আগেই আন্দাজ করে ফেলেছে কিশোর। বেশিরভাগ মাছ শিকারীকে দেখতে ভবঘুরের মতো লাগে, অন্তত কিশোরের কাছে। কাপড়ের ঠিক নেই, শরীরের খেয়াল নেই, তাদের শুধু একটাই ভাবনা, মাছ, মাছ আর মাছ। কুপারদের বাড়ির সামনে দাঁড়ানো পুলিশের গাড়িটার দিকে হাত তুলে জিজ্ঞেস করলো লোকটা, চুরি ডাকাতি হয়েছে নাকি? ওরকমই, তালা ভেঙে ড্রয়ার খুলেছিল কে জানি। ও,
বিশেষ আগ্রহী মনে হলো না লোকটাকে। দড়াম করে নামিয়ে দিল বুটটা। দরজা খুলল লোকটা, ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কুপারের বাড়ি না ওটা? মাথা ঝাঁকালো কিশোর। চেনেন নাকি তাকে? চিনি, এ শহরে সবাই জেনে তাকে। আমিও তাই ভাবছি, লোকে চিনবেই, এত সুন্দর জিনিস বানায়। সানগ্লাসের ভেতর দিয়ে কিশোরের মাথা থেকে পা পর্যন্ত দেখলো লোকটা। কপালে কি হয়েছে? পড়ে গিয়েছিলাম। আহা, ফুলে গেছে একেবারে। সাইকেল চালাতে পারবে? না হয় গাড়িতে এসে ওঠো, বাড়ি পৌঁছে দেব। না, লাগবে না, থ্যাংক ইউ। বুঝেছি, অপরিচিত মানুষের লিফট নেবে না। এমন ভঙ্গিতে হাসলো লোকটা যেন সাংঘাতিক মজার কিছু বলে ফেলেছে। ড্রাইভিং সিটে উঠে বসে স্টার্ট দিয়ে গাড়ি পিছিয়ে আনলো। মুখ ঘুরিয়ে রওনা হয়ে গেল হাইওয়ের দিকে। সাইকেলে করে ইয়ার্ডে ফিরে এলো কিশোর। মেন গেটের দিকে গেল না, চলে এলো বেড়ার পাশে, যেখানে বেড়ার গায়ে আঁকা রয়েছে একটা মাছ। পানি থেকে মাথা তুলে জাহাজ দেখছে। মাছটার চোখ টিপে ধরল সে। নিঃশব্দে দুটো চওড়া তক্তা উঠে গেল বেড়ার গা থেকে। বেরিয়ে পড়ল একটা গোপন পথ। সাইকেল সহ সে পথে ভেতরে ঢুকে পড়ল সে। তারপর আবার নামিয়ে দিল তক্তা দুটো। এটা 3 গোয়েন্দার অনেকগুলো গোপন প্রবেশ পথের একটা। সবুজ ফটক 1। ভেতরে ঢুকে সাইকেল রেখে 2 সুড়ঙ্গ দিয়ে হেডকোয়ার্টারে ঢুকলো কিশোর। সোজা এগুলো টেলিফোনের দিকে। অন্য পাশে 2বার রিং হতে না হতেই রিসিভার তোলা হলো। কিশোর বলছি। ও কিশোর! শোনা গেল মুসার উল্লসিত কণ্ঠ। আজ সাগরের অবস্থা চমৎকার, ভাবছি সার্ফিং করতে যাব। বোর্ড নিয়ে বেরিয়ে পড়বো। আমি যেতে পারবো বলে মনে হয় না, তিক্ত কণ্ঠে বলল কিশোর। কেন কেন? অনেক মাল নিয়ে এসেছে চাচা, এত বেশি পুরনো, সারাতে অনেক সময় লাগবে। ঘষাঘষি শুরু করে দিয়েছে এতক্ষণে বরিসার রোভার, মরচে তুলছে। আমি বেরোলেই ক্যাক করে ধরবে চাচি, কাজে লাগিয়ে দেবে। খাইছে তাই নাকি? আমি তাহলে বাবু আজ আর ইয়ার্ড মুখ হচ্ছি না। এই মাত্র গ্যারেজ সাফ করে এলাম। বাগান সাফ করার কথা ভাবছি কিনা মা আল্লাহ জানে। তাহলে আমি গেছি। আজ রাত 9টায় হেডকোয়ার্টারে আসতে পারবে? নিশ্চয়ই পারবো, হাসলো কিশোর। এই মাত্র না বললেই ইয়ার্ড মুখ হবে না? আরে মেরি চাচিকে দেখিয়ে আসবো নাকি? চোরা পথে ঢুকবো, লাল কুকুর চার দিয়ে। ঠিক আছে বলে লাইন কেটে দিল কিশোর। রবিনকে ডায়াল করতে শুরু করলো। জবাব দিলেন রবিনের মা। রবিন নেই, লাইব্রেরিতে গেছে, যেখানে পার্ট টাইম চাকরি করে সে। একটা মেসেজ দিচ্ছি আন্টি, এলে বলবেন। বলবো, দাঁড়াও কাগজ পেন্সিল নিয়ে আসি। তোমাদের ভাষা তো বুঝি না, কি বলবে কে জানে, মনেই থাকবে না। কোনো মন্তব্য করলো না কিশোর, চুপ করে রইল। কাগজ পেন্সিল নিয়ে এলেন রবিনের মা, বললেন, বলো। কিশোর বলল, লাল কুকুর 4, রাত 9টা। লাল কুকুর 4, রাত 9টা। লিখতে লিখতে বললেন মিসেস মিলফোর্ড। বললাম না উদ্ভট কথা বলবে। ঠিক আছে, রবিন এলে বলবো। তাকে ধন্যবাদ জানিয়ে রিসিভার রেখে দিল কিশোর। 2 সুড়ঙ্গ দিয়ে হেডকোয়ার্টারের কাছে বেরিয়ে আবার সবুজ ফটক 1 দিয়ে পথে বেরোলো। তারপর ঘুরে মেইন গেট দিয়ে ঢুকলো স্যালারিস ইয়ার্ডে। অফিসের পাশে দাঁড়িয়ে আছেন মেরি চাচি, হাতে দস্তানা, কাজ করছিলেন নিশ্চয়ই। কিশোরকে দেখেই বলে উঠলেন, এত দেরি করলি? আমি তো পুলিশকে ফোন করবো ভাবছিলাম। কি হয়েছিল? কুপার নেই, তার মেহমানরা এসে গেছে। এসে গেছে? তাহলে নিয়ে এলি না কেন? তোকে না বলে দিয়েছিলাম। সাইকেলটা স্ট্যান্ডে তুলে রাখলো কিশোর। ওরা হয়তো গলা কাটা ডাকাত ভেবেছে আমাকে। ওশান সাইড ইনে চলে গেছে। মহিলার নাম মিসেস এলিজা মর্গান, কুপারের মেয়ে বলে পরিচয় দিচ্ছে। তার ছেলেটার নাম ডরি। কুপারের মেয়ে? আশ্চর্য, আমি তো জানি ওর কোনো মেয়েই নেই। তুমি শিওর? হ্যাঁ, মানে কখনো বলেনি তো। কিশোর, ওরা তোকে গলা কাটা ডাকাত ভাববে কেন? ডাকাত না ভাবলেও চোর তো নিশ্চয়ই ভেবেছে। চাচিকে সমস্ত কথা খুলে বলল কিশোর। কিশোরকে চোর ভেবেছে কথাটা একটুও পছন্দ হলো না মেরি চাচির। সেটা অবশ্য বললেন না, বললেন, জলদি যা, গিয়ে বরফ লাগা কপালে। লাগবে না, ঠিক হয়ে যাবে। না হবে না, তর্ক করবি না, জলদি যা। অগত্যা যেতেই হলো কিশোরকে। পিছে পিছে এলেন চাচি, নিজেই ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে একটা কাপড়ে পেঁচিয়ে ঠেসে ধরলেন কিশোরের কপালে।
কিছুক্ষণ ধরে রেখে কাপড়টা তার হাতে গুঁজে দিয়ে গেলেন খাবার বের করতে। তার ধারণা এত বড় আঘাতের পর খিদে না পেয়েই যায় না। বড় সাইজের একজোড়া স্যান্ডউইচ আর এক গ্লাস দুধ বের করে টেবিলে রেখে দিয়ে আবার কাপড়টা হাতে নিলেন। নতুন এক টুকরো বরফ বের করে কাপড়ে ভরে আবার চেপে ধরলেন কিশোরের কপালে। তিনি ধরে রাখলেন, কিশোর ওদিকে খেতে লাগলো। রাতের খাবারের সময় দুশ্চিন্তা কিছুটা কমলো মেরি চাচির। নিজেকে বোঝালেন ওরকম অনেক ব্যথাই পায় ছেলেটা, ওগুলো যখন সেরেছে এটাও সারবে। খাওয়ার পর বাসন পেয়ালাগুলোকে সিঙ্কে ভিজিয়ে রেখে চলে গেলেন মুখ হাত ধুয়ে চুল আছড়াতে। চেয়ারে বসে বসে মিনিট খানেক ভাবল কিশোর, তারপর উঠল চাচির রেখে যাওয়া বাসন পেয়ালাগুলো ধোয়ার জন্যে। ধুয়ে ধুয়ে সাজিয়ে রাখতে লাগলো র্যাকে। রাশেদ চাচা খেয়েই উঠে চলে গেছেন টেলিভিশন দেখতে। কিশোর যখন সে ঘরে এলো দেখল তিনি ঢুলছেন। টেলিভিশন চলছে, দেখবার কেউ নেই। বন্ধ করলো না সে। চাচার খপ্পরে পড়ে পুরনো বাতিল মালের বয়ান শোনার আগ্রহ আপাতত তার নেই। পা টিপে টিপে এগুলো দরজার দিকে। বেরিয়ে যাওয়ার আগে আরেকবার ফিরে তাকালো চাচার দিকে। নাক ডাকানো শুরু হয়ে গেছে তার। নিঃশ্বাসের তালে তালে কাঁপছে বিশাল গোফের ডগা। মুচকে হাসল সে। মেইন গেট দিয়ে ঘুরে ইয়ার্ডের বেড়ার কাছে চলে গেল কিশোর। নানা রকম ছবি আঁকা রয়েছে বেড়ায়। এক জায়গায় দেখা গেল বাড়িতে আগুন লেগেছে, আর বসে বসে তাই দেখছে একটা কুকুর। কুকুরটার একটা চোখে আঙুল দিয়ে চাপ দিতেই বেড়ার 3টে তক্তা সরে গেল। বেরিয়ে পড়ল একটা প্রবেশ পথ। এটার নামই রেখেছে সে লাল কুকুর 4। জঞ্জালের নিচ দিয়ে চলে গেছে হেডকোয়ার্টারে ঢোকার পথ। সে পথে এসে উঠল ট্রেলারের ছাতে। ছাতের উপর দিয়ে নামার পথ। ঢুকে পড়ল ভেতরে। ঘড়ি দেখল 8:45। রবিন আর মুসার আসতে দেরি আছে। সারাদিনের ঘটনাগুলো নিয়ে ভাবতে বসল সে। 9টা পর্যন্ত অবশ্য অপেক্ষা করতে হলো না। 10 মিনিট আগেই এসে গেল 2 সহকারী গোয়েন্দা। কেস পাওয়া গেছে নাকি আরেকটা? উজ্জ্বল হাসি হেসে জিজ্ঞেস করলো মুসা। কিশোরের কপালের ফোলাটার দিকে তাকিয়ে বলল, ও, শুরুও করে দিয়েছো? হেনরি কুপার আজ গায়েব হয়ে গেছে, কিশোর জানালো। শুনেছি, রবিন বলল। বরিসকে বাজারে পাঠিয়েছিলেন মেরি চাচি, তার সাথে মার দেখা হয়েছে। মাকে বলেছে ও ট্রাকটা ফেলে নাকি চলে গেছে। মাথা ঝাঁকালো কিশোর। এখনো অফিসের পাশে পড়ে আছে ওটা। কুপার গায়েব হয়েছে, ওদিকে কিছু লোকের আমদানি হয়েছে। ওশন সাইডিনের ওই মহিলার কথা বলছো তো? জিজ্ঞেস করলো মুসা। না, দুজনের একজনকেও চমকে দেয়া গেল না। নিরাশই হলো কিশোর। বিড়বিড় করে বলল, দূর, রকি বিচ টাউনটা একেবারেই ছোট। অফিসার ম্যাকেনার সঙ্গে দেখা হয়েছিল আমার, মুসা বলল। মহিলা নাকি দাবি করছে সেই কুপারের মেয়ে, আর সাথের ছেলেটা কুপারের নাতি। অসম্ভব! কুপারের মেয়ে, তার ওপর আবার নাতি? থাকতেই পারে না। কেন পারে না? ওই লোকেরও তো যৌবন ছিল একসময়, বিয়ের বয়স ছিল। যাই হোক, মিসেস মর্গান আর তার ছেলে ছাড়াও আরো 2জন নতুন লোক এসেছে রকি বিচে। হিলটপ হাউসে উঠেছে ওরা। খাইছে? পিঠ সোজা হয়ে গেল মুসার। হিলটপ হাউস? ওই ভূতের বাড়িতে আবার কে থাকতে এলো? থাকবে কিনা জানি না, তবে উঠতে দেখেছি ওখানে। কাকতালীয় একটা ব্যাপার ঘটে গেছে আজ সকালে ইয়ার্ডে। কুপার থাকতে থাকতে গাড়ি করে এসে ঢুকলো লোক 2জন। হিলটপ হাউসটা কোথায় জিজ্ঞেস করলো। কুপারও দেখলো ওদেরকে, ওরা দেখলো কুপারকে। চেনে নাকি? জিজ্ঞেস করলো রবিন। নিচের ঠোঁট ধরে একবার টান দিল কিশোর। ঠিক বোঝা গেল না। ড্রাইভারটা নেমে এসে জানতে চাইল ওই সময় গাড়িতে বসা ছিল টাক মাথা আরেকজন। কেমন যেন উত্তেজিত মনে হলো ওদেরকে। গাড়িতে ঢুকে বিদেশি ভাষায় কথা বলল। কিছু বুঝলাম না। কুপার দাঁড়িয়েছিল একভাবে। লোকগুলো চলে যেতে অসুস্থ হয়ে পড়ল সে। পানি চাইল, আনতে গেলাম, ফিরে এসে দেখি নেই। ইয়ার্ডে যখন ঢুকেছে তখন ভালো ছিল পুরোপুরি। বলল মেহমান আসছে, ওদের জন্য খাট চেয়ার কিনতে এসেছে। কিন্তু লোকগুলো এসে হিলটপ হাউসের ঠিকানা জানতে চাইলেই কেমন যেন হয়ে গেল সে। তারপরই গায়েব? হ্যাঁ, হেঁটে চলে গেছে। আমার অবাক লাগছে আরেকটা ব্যাপারে, লোকগুলোকে দেখে গলার মিডলটা চেপে ধরলো কেন? অভ্যাস বসে লোকে জামার বোতামে হাত দেয়, ধরে মোচড়ায়, সেরকমই কিছু? নাকি লুকাতে চেয়েছিল ওটা? ইগলটার কথা বলছো? হ্যাঁ, 2 মাথা ইগল। কুপারের তৈরি একটা অদ্ভুত ডিজাইন হতে পারে ওটা, আবার কোনো সিম্বলও হতে পারে। লোকগুলোর কাছে যার বিশেষ অর্থ আছে। চিহ্ন, সংকেত? মুসা বলল।
কিংবা টিকলি, বলল রবিন। কল্পিত কিংবা বাস্তব প্রাণীর টিকলি তৈরি করে গলায় পড়ে অনেক ইউরোপিয়ান, এই যেমন সিংহ, বাজ পাখি, ইউনিকর্ন। খোঁজ করবে নাকি একবার? জিজ্ঞেস করলো কিশোর। ওর ঈগলটার চেহারা মনে আছে তোমার? মাথা ঝাঁকালো রবিন। আছে, টিকলির ওপর একটা নতুন বই এসেছে লাইব্রেরিতে, দেখতে পারি। গুড। মুসার দিকে ফিরল কিশোর। মিস্টার ডার্বির সঙ্গে পরিচয় আছে তোমার? রিয়েল এস্টেটের ব্যবসা করেন উনি তো? ভালো করেই চিনি। কবার তার লনের ঘাস কেটে দিলাম। ভদ্রলোকের সময় খুব কম, নিজে কাটার সময় পান না। রকি বিচে রিয়েল এস্টেট এজেন্সি একমাত্র তারই আছে। হিলটপ হাউসে যারাই আসুক তাকে না জানিয়ে আসতে পারবে না। কেন এসেছে তাও হয়তো জানতে পারেন। ঠিক আছে, দেখা করব, পারলে কালই। রোববারও অফিস খোলা রাখে। ফাইন। আমার বিশ্বাস মেরি চাচি কাল ওশন সাইড ইনে যেতে চাইবে মিসেস মর্গানের সাথে দেখা করার জন্যে। গেলে আমিও যাব তার সঙ্গে। ফোর্ডে করে সেই নতুন মাছ শিকারী আসে কিনা খেয়াল রাখবো। আরেকজন আগন্তুক? রবিনের জিজ্ঞাসা। শ্রাগ করল কিশোর। হয়তো, কিংবা হয়তো লস অ্যাঞ্জেলস থেকে একদিনের জন্য এসেছিল মাছ ধরতে, চলে গেছে আবার। তবে যদি রকি বিচেই এসে থাকে আর হিলটপ হাউসটা ভাড়া হয়ে থাকে, তাহলে আমরা জানবো এখানে একই দিনে 5 জন নতুন লোকের আগমন ঘটেছে এবং তাদেরই একজন ঢুকেছিল কুপারের বাড়িতে, ঢুকে ড্রয়ারের তালা ভেঙেছে। এখানেই শেষ হচ্ছে পায়ের ছাপ এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।